হ্যালো গাইস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে অপারেটিং সিস্টেমে হচ্ছে আমরা প্রায়োরিটি শিডিউলিং করে আমরা কি করব, একটা গ্যান্ট চার্ট আমরা ড্র করব। এর আগের ক্লাসে আমরা লাস্ট করেছিলাম হচ্ছে শর্টেড জব ফার্স্ট নিয়ে বলেছিলাম। আজকে আমি সেই গ্যান্ট চার্ট হবে প্রায়োরিটি শিডিউল। দেখো, প্রথমে আমি প্রায়োরিটি শিডিউলিংটাকে বলে নিই যে প্রায়োরিটি শিডিউলিংটা কি। প্রায়োরিটি শিডিউলিংটা হচ্ছে শর্টেড জব ফার্স্টেরই হচ্ছে একটা জেনারেল একটা ওয়ে। মানে যেই জায়গাটাতে শর্টেড জব ফার্স্টটা যেই জায়গাটাতে মানে ইন্টারাপ্ট হবে, সেটা হচ্ছে কি, সেটা হলো প্রায়োরিটি শিডিউল। কারণ প্রায়োরিটি শিডিউলিং হচ্ছে যে প্রসেসের প্রায়োরিটি বেশি থাকবে সেটাই কিন্তু আগে প্রসেসিং, মানে সেটাই এক্সিকিউশন ফার্স্ট হবে। এবার সেটা অলরেডি যদি সিপিইউ কোনো প্রসেসকে এক্সিকিউশন করতে থাকে, তার রানিং থাকে, সেই অবস্থায় যদি অন্য কোনো একটা প্রসেস চলে আসে যেটার প্রায়োরিটিটা কিন্তু হাই আছে, তাহলে কিন্তু সেই সিপিইউ কি করবে, ওই প্রায়োরিটি দিয়ে ওই প্রসেসকে আগে এক্সিকিউট করবে, ওটাকে হোল্ড করে দেবে। এইটাই হচ্ছে প্রায়োরিটি শিডিউলিং কনসেপ্ট। এইবার আমরা যে গ্যান্ট চার্টটা যদি আমরা ড্র করি, তাহলে প্রায়োরিটি শিডিউলিংটা একবার ডিটেল ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এইখানে আমি একটা টেবিল করেছি যেটা হচ্ছে কি প্রসেস, বাস টাইম আর প্রায়োরিটি, তিনটে জিনিস এখানে লাগবে। প্রথম হচ্ছে আমি এখানে তিনটা প্রসেস নিয়েছি, P1 P2 P3, আর বাস টাইম নিয়েছি 5 3 6, আর হচ্ছে প্রায়োরিটি হচ্ছে 3 1 2। ঠিক আছে, তাহলে বাস টাইম মানে এক্সিকিউশন টাইম, P1 এর এক্সিকিউশন টাইম 5 মিলি সেকেন্ড, P2 হচ্ছে 3 মিলি সেকেন্ড, P3 হচ্ছে 6 মিলি সেকেন্ড। আর প্রায়োরিটি হচ্ছে P1 এর প্রায়োরিটি হচ্ছে 3, আর P2 প্রায়োরিটি হচ্ছে 1, আর P3 হচ্ছে 2। এবার যদি গ্যান্ট চার্টটা আমরা করি, গ্যান্ট চার্ট অলওয়েজ লেফট সাইড থেকে হয়। এইবার যদি গ্যান্ট চার্টটা আমরা করি তাহলে কিরকম হবে, তাহলে হবে প্রথমে কিন্তু P1 কে আমি নেব না, প্রথমে কিন্তু P1 কে নেব না, যদিও P1 প্রথমে আছে কিন্তু P1 কে নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? কারণ এখানে আমরা প্রায়োরিটি শিডিউলিং করছি, যার প্রায়োরিটি কম মানে 1, তাহলে 1 কার প্রায়োরিটি? P2, তাহলে প্রথমে কিন্তু P2 আসবে। তাহলে 0 থেকে স্টার্ট হয়ে P2 কত আছে, ফার্স্ট টাইম 3, তাহলে এটা হবে 3। ঠিক আছে, তাহলে এরপরে দেখো প্রায়োরিটিতে কার কম আছে, 2, তাহলে P3, তাহলে তারপরে আসবে কিন্তু P3। এবার P3 এর বাস টাইম কত, 6, তাহলে 6 + 3 9, ঠিক আছে। এরপরে লাস্টে আসবে হচ্ছে P1, P1 এর বাস টাইম কত, P1 এর বাস টাইম আছে 5 9 5 14। তাহলে এই হচ্ছে হবে কি গ্যান্ট চার্টটা, যেটা হবে হচ্ছে প্রায়োরিটি শিডিউলিং এর গ্যান্ট চার্ট। এখানে যদি প্রসেস আরো বাড়তে থাকে তাহলে গ্যান্ট চার্টটা এরকম বাড়তে থাকে একই সেম ওয়েতে। এইবার এখানেও যদি আমরা অ্যাভারেজ টাইম ক্যালকুলেট করি তাহলেও একই সেম হবে, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আগের যে টাইমটা সেটা আমাকে দিতে হবে। মানে P2 ওয়েটিং টাইম হচ্ছে কত, 0, P3 ওয়েটিং টাইম কত, 3, P1 এর ওয়েটিং টাইম কত, 9। তাহলে 0 + 3 + 9 করে ডিভাইডেড বাই 3 করলে পরে অ্যাভারেজ টাইমটা বেরোবে ওয়েটিং। তাহলে এটা হচ্ছে কি প্রায়োরিটি শিডিউলিং। কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে কি, যদি এরকম প্রসেস অনেক চলে আসে, অনেকগুলো ধরো প্রসেস আছে, এইবার অনেক প্রসেস যখন চলে আসবে তখন কিন্তু এই প্রায়োরিটি শিডিউলিংটা কি হয়ে যাবে, হ্যাং হয়ে যাবে। সিপিইউ হ্যাং হয়ে যাবে, মেমোরি হ্যাং হয়ে যাবে, কম্পিউটারটা হ্যাং করে যাবে। কেন? কারণ কি, যখন একসাথে অনেক প্রসেস চলে আসবে, এবার প্রায়োরিটি ওয়াইজ যখন সিপিইউ প্রায়োরিটি ওয়াইজ প্রসেসকে এক্সিকিউট করতে থাকবে, কিন্তু অলওয়েজ ও একটা প্রোগ্রাম রানিং ছিল, ঠিক আছে। তো এইবার যখন যে প্রায়োরিটি আসছে সেইভাবে ও কি করছে, বা যে রানিং প্রসেসটাকে ইন্টারাপ্ট করে দিয়ে ও প্রায়োরিটি প্রসেসকে নিয়ে কাজ করছে। এর ফলে কি হবে কি, ওই জায়গাটাতে ওয়েটিং এ অনেক প্রসেস কিন্তু জমে যাবে, যার ফলে কি হবে কি, হ্যাং করে যাবে। একসাথে অনেক প্রসেস যদি এরকম জমা হতে থাকে কিউতে, তাহলে সেটা কি হবে, মেশিনটা হ্যাং করে যাবে। তো তখন এই যে প্রবলেমটা বললাম, এই প্রবলেমটাকে বলা হয় ইনডিফাইনাইট ইনডিফাইনাইট টাইম প্রসেস, ইনডিফাইনাইট ইনডিফাইনাইট প্রসেসিং টাইম। ঠিক আছে, সেটাকে একটা ভাষা আছে যেটা কি বলা হয়, স্টারভেশন। এটা হচ্ছে কম্পিউটার সিস্টেমে এই টার্মটা হচ্ছে স্টারভেশন বলে, যেটা ইনডিফাইনাইট প্রসেসিং এর টাইমে পড়ে যায় সেটা কি বলা হচ্ছে, হ্যাঁ, স্টারভেশন। তাহলে স্টারভেশন হচ্ছে সেটাই, যদি এরকম কিউতে অনেক প্রসেস জমা হতে থাকে তাহলে কিন্তু মেশিনটা হ্যাং করে যাবে। কেন হ্যাং করে যাবে সেটা আমি বললাম। তাহলে কি হবে, সেটাকে আমরা বলবো হচ্ছে স্টারভেশন। ঠিক আছে, এরপরে তাহলে আমি স্টারভেশন যদি হয়, মেশিন যদি হ্যাংই করে যায়, তাহলে আমরা কি করে সলভ করব? হ্যাঁ, সলভ করার জন্য যে প্রসেসটা আছে সেটাকে সেটাকে বলা হয় এজিং। সেটাকে বলা হয় এজিং 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 যে একটা টেকনিক, যে টেকনিক দিয়ে আমরা এই স্টারভেশন প্রবলেমটাকে সলভ করতে পারি। কিভাবে?
কারণ যদি ওখানে অনেক প্রসেস জমা হতে থাকে, ধরো 100-র উপরে প্রসেস চলে আসছে অলরেডি কিউতে, তাহলে কি করব আমরা ওই প্রত্যেকটা প্রসেসকে আমরা একটা টাইম ভাগ করে দেবো, যে প্রত্যেকটা প্রসেস 15 মিনিট করে, 15 মিলি সেকেন্ড বা 15 মিনিট করে ও কি করবে, প্রসেসিং হবে। আফটার 50 সেকেন্ড নেক্সট প্রসেস উইল বি এক্সিকিউটেড। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু প্রসেসটাকে, টেকনিকটাকে রেডি করতে পারি। এই টেকনিকটাকে বলা হয় এজিং। এই টেকনিকটাকে বলা হয় এজিং। তাহলে আমি আজকের যে ক্লাসটায় বললাম, যে প্রায়োরিটি শিডিউলিং নিয়ে বললাম, এবং সেটা দিয়ে আমরা গ্যান্ট চার্ট ড্র করলাম, যেটা তোমাদের যারা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, যারা বিসিএ করছো বা বিআইটি করছো, তাদের জন্য, যারা কম্পিউটার অ্যাপ্লিকেশন যারা অনার্স নিয়ে করছো, তাদের সেই সমস্ত ছাত্রদের জন্য কিন্তু আজকের ক্লাসটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। কারণ কোশ্চেন আসে এরকম, যেটা আমি উপরে দিয়েছি এরকম টাইপের কোশ্চেন হতে পারে। এছাড়াও যদি কোনো এমসিকিউ বা শর্ট টাইপের কোনো কোশ্চেন আছে, যে ডেফিনেশন, সেইখান থেকে এই জায়গাটা থেকে আসে হলো এই স্টারভেশন আর এজিং। ঠিক আছে, হোয়াট ডু মিন বাই স্টারভেশন, হোয়াট ডু মিন বাই এজিং, তাহলে এবং এক্সপ্লেন করতে বলে এক্সাম্পল দিয়ে, তখন কিন্তু আমরা এই ধরনের এক্সাম্পল দিয়ে আমরা এক্সপ্লেন করব। ঠিক আছে, তো স্টারভেশন অ্যাকচুয়ালি যদি আমরা শুধু ডেফিনেশনটা লিখে দিই, তাহলে কিন্তু ঠিকঠাক বোঝা যাবে না। তো অলওয়েজ কিন্তু স্টারভেশন এবং এজিং যদি তোমাদের এক্সামে আসে, সবসময় চেষ্টা করবে এক্সাম্পল দিয়ে ডেসক্রাইব করার। কারণ এক্সাম্পল যদি এটা না দেওয়া হয়, তাহলে এটা ঠিকঠাকভাবে ডেসক্রিপশন হবে না। ঠিক আছে, তো তাহলে আজকের ক্লাসে এই মূলত এটাই বলার ছিল। পরবর্তী ক্লাস নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, মজায় থাকবে, আপডেটে থাকবে, ডিজিটালি থাকবে, এবং এই পল ইজ ইউর ডিজাইন এআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকবে। আমি মিস্টার কিংকার, আমার সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।